দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। চলে যাব পুরো খবরে। নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে বদলে যাচ্ছে দেশের রাজনৈতিক সমীকরণ। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে যেখানে একতাবদ্ধ ছিল বিএনপি ও জামাত, নির্বাচন সামনে রেখে দল দুটো এখন বিরোধী অবস্থানে। আর ভিন্ন দাবি নিয়ে মাঠে নতুন দল এনসিপি। বিশ্লেষকরা বলছেন নতুন বাস্তবতায় জাতীয় নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার ইস্যুতে দলগুলো ছাড় না দিলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। নির্বাচন যত কাছে আসছে ততই বদলে যাচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের দাবিতে 3 দিনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি। দীর্ঘদিনের শরিক বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব ক্রমশ স্পষ্ট হওয়ার পাশাপাশি ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে আনতে বাড়ছে তৎপরতা। এমন বাস্তবতায় নতুন রাজনৈতিক সমীকরণের আভাস দেখছেন বিশ্লেষকরা। ডাকসু এবং জাকসু দুটোতেই হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের বেশ ল্যান্ডস্লাইড একটা ভিক্টরি হওয়ার পরে জামাতের আন্দোলন এবং জামাত বেশ কিছু ব্যাপারে বেশ কঠোর অবস্থানে যাচ্ছে। একটা কনস্টিটিউশনাল প্রভিশনাল অর্ডার যেটা, সেইটাও হচ্ছে গিয়ে তারা প্রপোজ করেছে। যুগপৎভাবে কীভাবে আন্দোলন করা যায় সেটা নিয়ে কাজকর্ম করছে। এবং একই সাথে যেটা পরিষ্কার যে জামাত তার যেই দাবিগুলো আছে, সে লোয়ার হাউসে পিআরের কথা বলছে, তার হচ্ছে জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তার দাবি দেওয়ার ব্যাপার আছে। এই জিনিসপত্রগুলোকে নিয়ে সে খুব ভালোভাবে পুশ করবে বলে, মানে একটা বড় ধাক্কা সে দেওয়ার চেষ্টা করবে বলে মনে হচ্ছে। বিশ্লেষকদের মতে রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দর কষাকষি চলছে তার যৌক্তিক সমাধান জরুরি। নিজেদের দাবির পক্ষে দলগুলো অনড় অবস্থানে থাকলে দেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে বলে মত তাদের। আমি মনে করি এতে সবচেয়ে দেশ ক্ষতিগ্রস্ত হবে এবং যেটা দায় সবাইকে নিতে হবে। তখন জামাতও রেসপন্সিবল হবে এর জন্য, বিএনপিও রেসপন্সিবল হবে, সকল দলই রেসপন্সিবল হবে। আমাদের নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন বা ঝুঁকি সৃষ্টি হতে পারে, এরকম আলোচিত হচ্ছে। আমি মনে করি যে এটি সাধারণ মানুষ যেরকম, আমাদের রাজনৈতিক দলগুলো তার চেয়ে অনেক বেশি উপলব্ধি করবেন। কারো কারো আশঙ্কা রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়লে সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। আমরা 1-11-র মতো কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে আবার যাই কিনা সেটাকেও ইনস্টিগেট করার একটা চেষ্টা হবে। আর নির্বাচনটাকে যদি পেছাতে থাকে, কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বাইরে, এবং এই যে সিচুয়েশনটা সেনাবাহিনী যে খুব এনজয় করছে সেরকমও না, তাদেরও ধৈর্যের একটা ব্যাপার আছে। সো আপনি যদি তাদের উপরও প্রেশার ক্রিয়েট করতে থাকেন, পুরো জিনিসটাই কোনোভাবে হচ্ছে কি একটা ভালো কোনো সলিউশনের দিকে বা সমাধানের দিকে যাচ্ছে না, বরং সমস্যা আরও বাড়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হলে অস্থিতিশীলতা কমে আসবে বলে আশা করেন এই 3 বিশ্লেষক। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কিছু আসন বেশি পেতে কেউ পিআর পদ্ধতি চাইলে পরিণতি হতে পারে ভয়ঙ্কর, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বানচাল করতে রাজপথে কর্মসূচি দিয়েছে কয়েকটি দল। রাজধানীতে আজ নিজ নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। পিআর পদ্ধতিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, জাতীয় পার্টি ও 14 দলের উপর নিষেধাজ্ঞা সহ কয়েকটি দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ বেশ কটি দল। এমন পরিস্থিতি নিয়ে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতায় পিআর পদ্ধতিতে নির্বাচন যৌক্তিক নয়। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার টেবিলে পিআর স্থান পায়নি। বলেন, পিআর দাবির আড়ালে ভিন্ন উদ্দেশ্য থাকলে মাসুল দিতে হবে সবাইকে। রাজনৈতিক উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদের বাকি প্রস্তাবগুলো নির্বাচনের আগেই বাস্তবায়ন করলে বিএনপির কোনো আপত্তি নেই। তবে রাজপথের কর্মসূচির কারণে নির্বাচন পিছিয়ে গেলে তা দেশের জন্য ক্ষতি ডেকে আনবে বলেন এই বিএনপি নেতা। যদি আমরা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে
আমরা বলেছি শুধু জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। তবে আমরা দেশকে সেই দিকে নিয়ে যেতে পারি না এবং আশা করি এই জাতি সেটা বুঝবে, আমরা সবাই বুঝবো। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় পার্টি ও 14 দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের বিপক্ষে বিএনপি, তবে আদালতের মাধ্যমে এই দলগুলো নিষিদ্ধ হলে সমর্থন থাকবে। নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। এদিকে বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে কয়েকটি দল রাজপথে কর্মসূচি দিয়েছে। তারা নিজেরা তো মনে করে বোঝাই যাচ্ছে যে তারা জনগণের রায় পাবে না, সুতরাং পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। এসব দলের কর্মসূচির বিপরীতে বিএনপি পাল্টা কর্মসূচি দেবে না, বরং 31 দফার আলোকে জনগণের কাছে যাবে বলেন এই জ্যেষ্ঠ বিএনপি নেতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার গুলশানে ইইউ দূতাবাসে এই বৈঠক হয়। পরে জামায়াত আমির জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। আমাদের সাথে ওদের খুব সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আছে সেটি, ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে, নির্বাচন সুষ্ঠু কি হবে কিনা, কিভাবে হবে, এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে। আমরা বলেছি যে বাংলাদেশে 54 বছর পরে একটা পরিবর্তনের বিশেষ অপরচুনিটি এখানে আসছে। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আমরা সকলেই আন্তরিক এবং সচেষ্ট। প্রথমবারের মতো ট্রাইব্যুনালে এসে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দাবি জানালেন গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। আশা করেন দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ন্যায় বিচার পাবে দেশের মানুষ। অন্যদিকে আজ সাক্ষ্য দিতে এসে সম্পাদক মাহমুদুর রহমান বলেন, গণহত্যার সরাসরি নির্দেশ দেন শেখ হাসিনা। 2024-এর জুলাই আগস্ট নাহিদ ইসলামের নেতৃত্বে কোটা বিরোধী আন্দোলন শেষমেশ রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। প্রকাশ্যে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী, হতাহত হয় অসংখ্য ছাত্র জনতা, গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার। চলছে সেই হত্যাকাণ্ডের বিচার। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে মঙ্গলবার প্রথমবারের মতো ট্রাইব্যুনালে আসেন আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। সাক্ষ্য গ্রহণ না হলেও গণমাধ্যমের মুখোমুখি এনসিপি আহ্বায়ক। বিচারে হাসিনা দণ্ডিত হলে তাকে ফেরানোর জোর দাবি জানান নাহিদ। এই মামলার যদি রায় হয়ে যায়, তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। পরের নির্বাচিত সরকার যেন এই বিচার প্রক্রিয়া চালু রাখে সেই দাবি জানান তিনি। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। এর আগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে সকালে ট্রাইব্যুনালে আসেন সম্পাদক মাহমুদুর রহমান। অভ্যুত্থানে 1400 হত্যা আর 20,000-এরও বেশি আহত হওয়া ছাত্র জনতার পরিণতির জন্য দায়ীদের বিচার নিশ্চিতের দাবি করেন তিনি। শেখ হাসিনা নিজে বলেছিলেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে হত্যা করো এবং তাদের লাশ গুম করো। এখন যখন কাউকে বলতে শুনি যে আগেই ভালো ছিল, এত তাড়াতাড়ি তারা এই দানবদের কাহিনী ভুলে গেছে বাংলাদেশের জনগণ। সাক্ষ্যে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হত্যাযজ্ঞের পর বিশ্বজুড়ে রব ওঠে নেভার অ্যাগেইন। ঠিক তেমন করেই হাসিনার ফ্যাসিস্ট শাসনামল আর কোনোদিন ফিরে না আসুক এমন প্রত্যাশা করেন তিনি। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে বুধবারও জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী। দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সব ধর্মের মানুষ মুক্তভাবে ধর্মীয় উৎসব পালন করবে, যেখানে নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন পড়বে না, এমন একটা রাষ্ট্র চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান তিনি। বলেন, রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। নিজেরা বিভক্ত হলে জাতি ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। নিজেরা বিভক্ত হয়ে গেলে, ঐক্যবদ্ধ হতে না পারলে
আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে গেলাম। আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না। আমাদের তরুণরা জেগেছে, আমাদের মানুষ জেগেছে। আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, সেটাই নিশ্চিত করতে চাই। তা না হলে এত রক্তপাতের, এত আত্মত্যাগের কি ফল পেলাম? আমাদের ছেলে মেয়েরা 24শে জুলাই যে অসাধ্য সাধন করেছে, তাদের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া। এখানে সব নাগরিক সমান সুযোগ পাবে। আমাদের ছেলে মেয়েরা সে যে ঘরে জন্মগ্রহণ করুক না কেন, সে ছেলে হোক আর মেয়ে হোক, সবাই নাগরিকের সমান সুবিধা পাবে। এবারে গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। এশিয়া কাপের টিকে থাকার মিশনে আজ আফগান বাধা টপকাতে হবে টাইগারদের। আবুধাবিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। আফগানিস্তানের জন্য মাঠটি বেশ পরিচিত, তবে এর আগেও দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। যদিও দুই দলই জয়ের বিষয়ে আশাবাদী। বাংলাদেশকে এই ম্যাচ শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ লঙ্কান আফগান লড়াইয়ের দিকে। সংযুক্ত আরব আমিরাতে আছেন সহকর্মী শুভ দেবনাথ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শুভ, বাংলাদেশের তো আজ বাঁচা মরার লড়াই, মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে টাইগারদের প্রস্তুতি কেমন হয়েছে? ধন্যবাদ পদ্মা আপনাকে। প্রস্তুতি শেষ, এখন বাংলাদেশের অপেক্ষা মাঠে নামায়। এরই মধ্যে দল মাঠে এসে গিয়েছে এবং দু দলই মাঠে এসেছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ আফগান স্পিনাররা, কারণ আমরা জানি আফগান স্পিনাররা এই ধরনের কন্ডিশনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাদের রশিদ খান, আল্লাহ গাজানফার, মোহাম্মদ নবী, তারা কিন্তু যে কোনো ব্যাটারদের জন্য ভয়ঙ্কর। অপরদিকে ফজল হক, ফারুকি থেকে শুরু করে ওমর জাহ যারা রয়েছেন পেস ইউনিটের শক্তিশালী বলতে হবে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের জন্য এই ম্যাচটি জয়ের কোনো বিকল্প নেই। যে জয় তারা পায়ও, তার সঙ্গে অনেক সমীকরণ অপেক্ষা করবে। তারা শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে, শেষ ম্যাচে কারা কি অবস্থানে থাকতে পারে। এবং শেষ ম্যাচ যদি শ্রীলঙ্কা জয়লাভ করে তাহলে বাংলাদেশ সরাসরি চলে যাবে। যদি শ্রীলঙ্কা জয়লাভ না করতে পারে তাহলে যদি রান রেটের বিষয় আসবে, যদি আফগানিস্তান যদি বাংলাদেশ যদি আজকে জয়লাভ করতে পারে তাহলে সমীকরণটা অন্যরকম হবে। এর আগে কিন্তু সমীকরণটা যদি আজকে জয়লাভ না করতে পারে তাহলে তাদের বিদায় ঘটবে, আগামীকাল তারা দেশে বিমান ধরবে। যাই হোক, টাইগারদের জন্য সবচেয়ে বড় অস্বস্তির বিষয় ওপেনাররা রান পাচ্ছে না। তারা যেভাবে পারফর্ম করার জন্য যে চিন্তা ভাবনা নিয়ে তারা এখানে এসেছিলেন, আমরা দেখেছি শ্রীলঙ্কা বিপক্ষে ম্যাচে দুইজন ব্যাটার তানজিদ তামিম, পারভেজ ইমরান রানে ফেরেননি। যদিও মিড অর্ডারের ফর্মে ছিলেন, তবে আজকে একাদশে পরিবর্তন আসছে, এটি অনেকটাই নিশ্চিত। সাইফ হাসানের খেলার সম্ভাবনা আছে, তাসকিনও ফিরতে পারেন, আর নাসুমের খেলার সম্ভাবনা আছে এই ম্যাচে। পদ্মা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আবুধাবি থেকে সর্বশেষ। শুভ দেবনাথ, আপনাকে ধন্যবাদ। বেতন পান 17,000, অথচ ঢাকায় 5 তলা বাড়ি, ফ্ল্যাট, প্লট। গ্রামে গড়েছেন নামে বেনামে সম্পত্তিও। ছেলে মেয়েদের পড়াচ্ছেন কানাডায়। তিনি কোনো মন্ত্রী, সচিব বা ব্যবসায়ী নন। বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এমন 3 ঝাড়ুদারের কথা। গেল 16 বছরে অন্য ঝাড়ুদারদের থেকে নেয়া চাঁদা ও রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় তারা বুনেছেন কোটিপতি ঝাড়ুদার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝাড়ুদারদের দুর্নীতি নিয়ে মাসুদ সুমনের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। হাজারীবাগের গণকটলির 6 তলা আলিশান ভবনের 2 তলায় পরিবার নিয়ে বসবাস করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী আব্দুল লতিফ। এই ভবনের আরেকটি ফ্ল্যাটেরও মালিক তিনি। তার স্ত্রী একথা স্বীকারও করেন নিউজ 24 টিমের কাছে। আব্দুল লতিফ সাহেব কি হন আপনার? এই ফ্ল্যাট কত সালে কিনেছেন আপনারা? এটা কার নামে? আমি জানি আমার এটাই ফ্ল্যাট। যদিও ফ্ল্যাটের মালিকানার কথা পুরোপুরি অস্বীকার করেন আব্দুল লতিফ। গণকটলি লেন হাজারীবাগ, এখানে দুটি ফ্ল্যাট আছে আপনার? না। পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন তিনি। গত 16 বছর ধরে স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
পাশাপাশি 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 16 বছরে শুধু সংগঠনের সদস্যদের থেকে চাঁদা তুলেছেন প্রায় 17 কোটি টাকা। সিটি কর্পোরেশনের কোয়ার্টার পাইয়ে দেওয়ার নামে ঝাড়ুদারদের কাছ থেকে 5 ভবনের মধ্যে একটি থেকেই তুলেছেন 48 লাখ টাকা। এছাড়াও গণকটুলির 2টি ফ্ল্যাটের পাশাপাশি কুমিল্লার হোমনার চরের গাঁও দক্ষিণ বাড়িতে রয়েছে অঢেল সম্পত্তি। সেখানে পৌরসভা মার্কেটে কসমেটিক্সের দোকান ও ফার্মেসির মালিক তিনি। ছেলেকে পাঠিয়েছেন কানাডায়। শুধু লতিফ নয়, এই আলাদিনের চেরাগের ক্ষমতায় আরও কোটি কোটি টাকার মালিক হয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। স্ক্যাভেঞ্জার্সের সহসভাপতি আব্দুল জলিল, তিনিও ঢাকা দক্ষিণ সিটির ঝাড়ুদার। 2025 সালের ফেব্রুয়ারির আগ পর্যন্ত বেতন পেতেন মাসে 17,250 টাকা। রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগে এই 3তলা ভবনের মালিক তিনি। সহকর্মীদের দাবি, কামরাঙ্গী চরেও রয়েছে আরো সম্পত্তি। আপনি যদি আমার ব্যাপারে কিন্তু কিছু জানতে তাহলে আমার বিবেকের কথা আছে, আপনার পারিবারিক কথা বলবেন। ঢাকায় আপনার কি কি সম্পত্তি আছে? আমি এখন কথা বলতে পারছি না। আমি আপনাকে লতিফ ও জলিলি নন, কোটিপতি ঝাড়ুদারের তালিকায় আছেন আরো 11 জন। হাজারীবাগের গণকটুলির 37/7 নম্বর এ বাড়ির 16টি ফ্ল্যাটের 11টির মালিক তারা। সহকর্মীরা জানান, এসব ঝাড়ুদারদের বেশিরভাগই তাদের দায়িত্ব ঝাড়ু দেওয়ার কাজটি নিজেরা না করে করান অন্য মানুষ দিয়ে। আপনি আমার যদি ছুটিতে রেখে আপনি অর্ধেক টাকা পান, আমি অর্ধেক টাকা পাই। কোম্পানি তো আর এটা জানতেছে না, এটা আপনারা আমার মতো, কিন্তু বেতন তো আমার অ্যাকাউন্টে ঠিক আছে। চাকরি কারা পাইতেছে, যার দরকার তারা পায় না, যাদের টাকা আছে তারাই চাকরি নিতে পারে। কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার এ 5তলা ভবনের মালিক এখলাসও সিটি কর্পোরেশনের ঝাড়ুদার। পাশেই নির্মাণাধীন এ ভবনেও শেয়ার রয়েছে তার। এরপরও কোয়ার্টারে ফ্ল্যাট দখল করে আছেন তিনি। শ্রমিকদের যখন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, সেখানে ইউনিয়ন নেতাদের রান্নাঘরটাও টাইলস বসানো। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করা এসব কোটিপতি ঝাড়ুদার নেতা এখন নিজেদের বিএনপি নেতা হিসেবে প্রতিষ্ঠা পাবার চেষ্টা করছেন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নামে বরাদ্দ থাকা অর্থ ভুয়া বিলের মাধ্যমে আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। এদিকে 36 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজুকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। প্রতি বছর জেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় ক্রীড়া পরিদপ্তর, যেখানে 64 জেলায় মোট 2 কোটি 24 লাখ টাকা বরাদ্দ দেয় সংস্থাটি। অভিযোগ, দীর্ঘদিন ধরে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করে আসছে একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে ক্রীড়া পরিদপ্তরে তথ্য সংগ্রহে যায় দুর্নীতি দমন কমিশন। এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায় সংস্থাটি। প্রতিটা জেলার জন্য বরাদ্দ থাকে 3,50,000। দেখা যাচ্ছে নিজেরা বিল ভাউচার করে দেন ওইভাবে একটা ইয়ে করে, এরকম একটা অভিযোগ ছিল। রেকর্ডপত্র না পাওয়া অবধি আসলে বলা যাচ্ছে না, তবে এখানে অ্যানোমালাস দেখা যাচ্ছে। এদিকে 2024 সালের 5 আগস্টের পর পূর্বাচল নতুন শহর প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের বিস্তর অভিযোগ ওঠে রাজুকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। কয়েক মাসের অনুসন্ধান শেষে সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে 36 কোটি টাকার অবৈধ সম্পদ ও 177 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 36 কোটি টাকার বেশি সম্পদ অর্জন, ভোগ দখলে রাখা অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দিয়েছেন। এদিন 19 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নর্দার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ 7 ট্রাস্টির বিরুদ্ধে মামলা হয়েছে। বিলবোর্ড স্থাপনে 25 কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল সহ 6 জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে শুল্ক কমানোয় জোর দেওয়া হচ্ছে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা জানান অর্থ উপদেষ্টা। জানান, যুক্তরাষ্ট্র থেকে গম, এলএনজি সহ আমদানি বাড়ালে খরচ বাড়বে, কিন্তু ভোক্তার উপর এর প্রভাব পড়বে না, কারণ সরকার এক্ষেত্রে ভর্তুকি দেবে। উপদেষ্টা বলেন, এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক বাজার বিবেচনা করে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান দেখে নয়।
কিছুটা হবে আবার আপনার, যেমন আমরা গম ব্যাপারে বলেছি, আমাদের বলে একটু বেশি হবে কিন্তু কোয়ালিটিটা একটু বেটার, প্লাস আর একটা সার্ভিস হিসেবে যদি আমরা দেখি যে আমাদের ট্যারিফটাতে আমরা অ্যাভয়েড করতে ডিফিসিটটা আমাদের কিছুটা দেশে লাগবে আর কি। নতুন শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি প্রায় 14% কমতে পারে। এতে দেশটির রপ্তানি বাজার প্রায় $10 বিলিয়ন ছোট হয়ে যাবে। মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশের পথে। এই উত্তরণ যেমন সম্ভাবনার দুয়ার খুলছে, তেমনি তৈরি করছে নতুন শঙ্কাও। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের নীতির ফলে বাংলাদেশের রপ্তানি খাতের উপর পড়তে পারে বাড়তি চাপ। গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড বলছে, মার্কিন শুল্কের প্রভাবে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হবে। এই অবস্থায় প্রতিদ্বন্দ্বী দেশগুলো দাম কমিয়ে বাজার দখলের চেষ্টা করবে। ট্যারিফের ইম্প্যাক্টটা পুরোপুরি বুঝতে হয়তো আরেকটু সময় লাগবে, কিন্তু আমরা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ইনফ্লেশন বাড়বে। রেসিপ্রোকাল ট্যারিফের আগে ইউএস 80 থেকে $84 বিলিয়ন রেডিমেড গার্মেন্টস আমদানি করছিল। এখন যদি তাদের 12% আমদানি ফল করে রেডিমেড গার্মেন্টসের, তাহলে রেডিমেড গার্মেন্টসের টোটাল আমদানি প্রায় $10 বিলিয়ন মতো কিন্তু কমে যাবে। বাণিজ্য সচিব বলে, এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর চেষ্টা করছে সরকার, তবে আশাবাদী হবার সুযোগ কম। এই যে যারা বিরোধিতা করছে তাদের দিক থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করতেছি, সেটা তারা বিরোধিতা না করে। তবে যে হোপ জন্মানোটা উচিত হবে না, আমরা একটা চেষ্টা করছি যে আপনার ধীরে ধীরে অগ্রসর হয়ে এলডিসি গ্র্যাজুয়েশন যদি আমরা 3 বছর ডিফার করতে পারি, তাহলে সেটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো হবে। বক্তারা বলেন, এলডিসি সুবিধা হারানোর পর যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত প্রবেশাধিকার না থাকলে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা কমে যেতে পারে। এতে পোশাক সহ বিভিন্ন খাত হুমকির মুখে পড়বে। আরো আগে আমাদের মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। ছড়িয়ে পড়ছে গবাদি পশুবাহিত রোগ অ্যানথ্রাক্স। রংপুরের পীরগাছায় এই রোগের উপসর্গ নিয়ে অসুস্থ 1/2 শতাধিক মানুষ। এরই মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। তাদের মৃত্যু অ্যানথ্রাক্সে হয়েছে কিনা তা নিশ্চিতে নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। এদিকে নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ উপদেষ্টা। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। অ্যানথ্রাক্স গবাদি পশুর একটি ভয়াবহ রোগের নাম, কিন্তু সম্প্রতি মানবদেহে অ্যানথ্রাক্স রোগের উপসর্গ দেখা দেওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে গত আগস্ট মাসে রংপুরের পীরগাছায় মারা গেছে 2 জন। একই উপসর্গ নিয়ে উপজেলার 4 ইউনিয়নে অসুস্থ 1/2 শতাধিক ব্যক্তি। কানতলায় তার গোটার মতো হয়েছে, ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে আবার ফির গেছে, পীরগাছা গেছে, যে আবার ওষুধ এসে খাচ্ছে, খায় কিছুই হয় নাই। এই গ্রামে যতগুলো আহত আছে, আমার মতন আহত কেউ হয়নি, আমার মতন কেউ হয়নি, আমি পঙ্গু বেশি হয়ে গেছি। তবে অ্যানথ্রাক্সের কারণেই অসুস্থ বা মৃত্যু হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হতে পারেনি উপজেলা স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে নমুনা শনাক্ত করেছে রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। আমরা একটা গরু আছে, তাও মারা গেছে, আমাদের কিছুই নেই এখন। পশুকে নিয়মিত ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে অ্যানথ্রাক্স দমনের চেষ্টা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে অসুস্থ প্রাণীর মাংস না খাওয়ার পরামর্শ এই কর্মকর্তার। এপিডেমিওলজি শাখা থেকে আমাদের বিভিন্ন বিজ্ঞানীরা আসছিলেন, ওনারা ব্লাড স্যাম্পল নিছে এবং আক্রান্ত পশুর মাংস যেগুলো ফ্রিজে রাখছে সেখান থেকে অনেক অনুরোধ করে সে মাংস নিয়ে গেছে। তা আজকে আমি কিন্তু সেই লিখিত আকারে তার টেস্টটা পেয়েছি যে ওখানে অ্যানথ্রাক্স দেখা দিচ্ছে। একটা গরু যদি অ্যানথ্রাক্স হয় সেটা কিন্তু আসলে জবাই করা একেবারেই নিষেধ, কারণ একটা গরু থেকে এমনও হয়েছে যে 25 জন মানুষ আক্রান্ত হতে পারে। প্রাণী থেকে মানবদেহের জন্য রোগ না ছড়ায় সেজন্য ভ্যাকসিন উৎপাদন সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এটা দায়িত্ব যে আসলে রোগটাকে নিয়ন্ত্রণ করা, কারণ আমরা নিরাপদ মাংস, ডিম, দুধ এগুলো দিতে চাইলে আমাদের এই প্রাণীগুলোকে আমরা নিরাপদ করতে হবে, রোগ মুক্ত করতে হবে। আমরা মানুষের স্বাস্থ্য এবং প্রাণীর স্বাস্থ্য একই সাথে আমরা রোধ করব। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে রংপুর জেলায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরুর সংখ্যা কয়েকশো। রেজাউল করিম মানিক,
নিউজ 24, পীরগাছা, রংপুর। ডেঙ্গু নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ডেঙ্গুতে মৃত্যু কমাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা। এ সময় 3টি নগর মাতৃসদন ও 8টি নগর স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করেন উপদেষ্টা। সেখানে কাজ করতে উদ্বুদ্ধ হন এবং প্রান্তিক হাসপাতালগুলো যেগুলো আমরা করছি সেগুলো যথাযথভাবে এবং এফিসিয়েন্টলি এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকার বিভাগ একসাথে কাজ করছে। ডেঙ্গু নিয়ে আমরা কাজ করছি, তবে এই ডেঙ্গু নিয়ে কাজের ক্ষেত্রটা আপনারা জানেন অনেক ডাইভার্স। এখানে আমাদের জনসচেতনতা থেকে শুরু করে চিকিৎসা সবকিছুর একসাথে করতে হচ্ছে। রাজধানী ঢাকাকে হিট আইল্যান্ড হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক, কারণ বৈশ্বিকভাবে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। বিশেষ করে ঢাকার পরিস্থিতি উদ্বেগজনক। উষ্ণায়নের বিরূপ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। গত বছরে মানুষের উৎপাদন সক্ষমতা কমায় আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 21,000 কোটি টাকা। জলবায়ু পরিবর্তন, নগরায়ন, বনভূমি উজাড় হওয়া সহ নানা কারণে বাংলাদেশে বেড়েই চলেছে তাপমাত্রা। এর প্রভাবে বহুবিধ রোগের শিকার হচ্ছে মানুষ। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে তীব্র তাপপ্রবাহের কারণে বাংলাদেশে মানুষের দীর্ঘমেয়াদী কাশি, তাপজনিত ক্লান্তি, ডায়রিয়া, মানসিক নানা অসুস্থতা বাড়ছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানে ঢাকাকে হিট আইল্যান্ড হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। জানানো হয় 1980 সালের পর থেকে দেশের তাপমাত্রা বেড়েছে 1.1 ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে গরমের অনুভূতি বেড়েছে 4.5 ডিগ্রি, যার নেতিবাচক প্রভাব পড়েছে মানুষের কর্মক্ষমতা আর অর্থনীতিতে। বিশ্বব্যাংক বলছে 2024 সালে উষ্ণায়নের ফলে 25 কোটি কর্মদিবস নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতি প্রায় 21,000 কোটি টাকা। ওভারকাম করার জন্য যে ইন্টারভেনশন, এগুলো যে ফান্ডিং, সেগুলোর জন্য যারা এটা তৈরি করছেন তাদেরকে দিতে হবে। এখন সেটাকে গ্লোবালি, সেটা লোকালি তো হিট জেনারেশনে যারা কন্ট্রিবিউট করছেন ওনার উপর আসলে হিট ট্যাক্স বসতে পারে। এ সময় যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করেছে তাদেরকে সরাসরি জরিমানার আওতায় আনার দাবি জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। এটা কেমন করে আমরা কন্ট্রোল করব যদি ওই পূর্বাচলে যেখানে একটুখানি সবুজ আছে সেটাও শেষ হয়ে যায়? হাই টাইম হয়েছে যখন রাজ্য শুড বি প্রেসক্রাইবিং বিল্ডিং ডিজাইনস। তথাকথিত ভিআইপিদেরকে প্লট দিতে গিয়ে যা ক্ষতি করার তো করে ফেলেছে। 2030 সালের মধ্যে বাংলাদেশে জিডিপির প্রায় 4.9% হারাতে পারে অতিরিক্ত তাপের নেতিবাচক প্রভাবের কারণে, এমন পূর্বাভাসও দিয়েছে বিশ্বব্যাংক। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। কাতারে ইসরায়েলের অপ্রত্যাশিত হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সম্প্রতি কাতারে অনুষ্ঠিত আরব ইসলামিক সামিটে নিজেদের অবস্থান জানিয়েছে ঢাকা। ইসরায়েলের গর্হিত এই অন্যায়ের প্রতিবাদে শক্তিশালী অবস্থান নিয়েছে বাংলাদেশ। কাতারের প্রতি সমর্থন ও সহমর্মিতা জানানো হয়েছে। প্রয়োজনে কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিতেও আগ্রহী সরকার। এবং আমাদের প্রতিযোগিতা ছিল আসলে আমাদের মধ্যে এবং সাইপ্রাসের মধ্যে। অনেক পরে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, নর্মালি করা স্বাভাবিক। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।